হ্যাঁ বিভূতি, তোমাদের তো সবাই চেনে, কিন্তু তোমার বাবার কথা এত শুনেছি নানান জনের কাছে, এত অদ্ভুত গুণী মানুষ ছিলেন এবং এত অন্য রকমের মানুষ ছিলেন। ওর কথা একটু তোমার কাছ থেকে একটু বিস্তারিত বলো দেখি। পুরো নাম ছিল পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাঝখানে আর কিছু ছিল না, বলো দেখি। বাবা তো আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন। বাবা বড় হয়েছেন কলকাতায়, মামা বাড়িতে কলকাতায়। 2.5 বছর বয়সে ঠাকুমা পাঠিয়ে দিয়েছিলেন। কোত্থেকে? বরিশাল থেকে। আচ্ছা। হ্যাঁ, তো ঠাকুমার বড় ছেলে, ঠাকুমার দাদা কলকাতায় পড়াশুনো করে ভালো কাজ করেন, তো ঠাকুমার ইচ্ছে হলো বড় ছেলে কলকাতায় বড়, বাবা কলকাতায় বড় হয়েছে। তো যাই হোক, তারপরে বাবা আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন একদম সেই গাস্টিং প্লেসে যখন আকাশবাণী, তখন থেকে। কি দায়িত্ব ছিল? বিভিন্ন পদে। তখন তো নানা রকম অনুষ্ঠান হতো। বাবার একটা অদ্ভুত অনুষ্ঠান হতো, আমরা সেটা শুনিনি। মাইক্রোফোন লাইভ তার সামনে বানিয়ে, মানে গল্প বলা, তৎক্ষণাৎ বানিয়ে গল্প বলতে পারতেন। এটা একটা অদ্ভুত গুণ ছিল বাবার। তো যাই হোক, তো পল্লী মঙ্গল আসরের মঙ্গলময় ছিলেন আমাদের ক্ষিতীশ রায় মহাশয়। উনি ছিলেন পল্লী মঙ্গল আসরে। একদিন এরকম আলাপ হওয়ার পর বললেন, তুমি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, উনি তো মঙ্গলময় ছিলেন, আমিও ছিলাম পল্লী মঙ্গল আসরে। তো যাই হোক, তারপরে মা আমাকে 2.5 বছর বয়সে নিয়ে শ্রীনিকেতন এলেন শিক্ষাসত্রে হোম সায়েন্সের শিক্ষিকা হিসেবে। মানে কলকাতা থেকে আসা মায়ের সঙ্গে শিউলি বন্দ্যোপাধ্যায় মা শিক্ষাসত্রে হোম সায়েন্সের শিক্ষিকা হিসেবে। বাবা তখনও কলকাতায় আকাশবাণীতে। আমি আর মা এলাম, আর সঙ্গে এলো মায়ের ভাই, তিনি তখন ক্লাস 9-এ পড়েন। আচ্ছা, বাবা আসছেন বাবা রেডিওতে একটা সুবিধা কি, সবাই তো রবিবার ছুটি নিলে হবে না, কাজেই বাবা ছুটি করে নিলেন বুধবার, যেহেতু আমাদেরও বুধবার ছুটি। মঙ্গলবার আসেন বাবা, বুধবার থেকে বৃহস্পতিবার সকালে বা বুধবার বিকেলে চলে যান। তখন তো এত ট্রেন ছিল না। তো মা আমাকে নিয়ে এলেন। মা তখন অল্প বয়স, কোথায় মা থাকবে। প্রথমে না আমরা এসে উঠলাম শিক্ষাচর্চায় কতগুলো বড় বড় হল আছে, সেই একটা হলে। আর মায়ের কাছে শুনেছি রাত্রিবেলার দরজাগুলো না এরকম ফাঁক হয়ে যায়। তো মায়ের খুব অল্প বয়স তখন, মামা ছোট, ভয় পাচ্ছে। আমি তো 2.5 বছর, ভেতরে না 2টো কড়ায় দড়ি বেঁধে নিত মারা। যাই হোক, তারপরে কয়েকদিনের মধ্যেই মা কোয়ার্টার পেলেন। আর এমন অদ্ভুত সুন্দর তখন সবার সাথে সবার সম্পর্ক। তখন শ্রী সুধীরঞ্জন দাস উপাচার্য। তো মা আর আমি আর মামা ছোট, এমন কিছু কোয়ার্টার ছিল যেটাতে 2টো করে ফ্যামিলি থাকতে পারে। তো আমরা যে কোয়ার্টারে থাকলাম, খড়ের চালের মাটির খুব সুন্দর একটা কোয়ার্টার, সেইটাতে একটা ফ্যামিলি থাকতো। তাদের বলা হলো, আপনারা উঠে অন্য জায়গায় যান, কারণ ওকে তো আলাদা একটা কোয়ার্টার দিলে মুশকিল, ওকে এই কোয়ার্টার দেওয়া হবে। তখন তারা অন্য কোয়ার্টারে চলে গেলেন, আমরা এই কোয়ার্টারে এলাম। একদিকে আমি, মা আর মামা, আরেকদিকে মাসিমা আর সুপ্তি রায়, তিনি ছিলেন বোলপুর গার্লস স্কুলের অঙ্কের টিচার, খুব নাম করা টিচার। আচ্ছা, আর তার মাসিমা? আচ্ছা, আর মাসিমাই কর্মী ছিলেন বিশ্বভারতীর। উনি এই যে আমাদের গ্রামের যে কাজ হয়, সেই পল্লী সংগঠন বিভাগের না সেলাইয়ের টিচার ছিলেন। যে অদ্ভুত সেলাই ছিল, আমি বলে বোঝাতে পারবো না হাতে। আচ্ছা, তো তারপরে কিন্তু মুশকিল হলো আমি কোথায় থাকবো। তখন বাবা গিয়ে আনন্দ পাঠশালায় পুতুল মাসির সাথে কথা বললেন। তখন পুতুল দিচ্ছিলেন চার্জে, এই প্রিন্সিপাল বা যাই হোক। পুতুল মাসিকে বললেন ও যদি 1 বছর এমনি আসে। ওনারা রাজি হয়ে গেলেন। মানে থাকছো কোয়ার্টারে, মানে ওই সারাদিন কি করবে? হ্যাঁ, কোথায় পড়বে? হ্যাঁ, কি দেখবে, কারণ মাসিমা শুক্তি দিয়েও বেরিয়ে যান। তারপরে আমি 1 বছর এমনি গেলাম, তারপরে আবার অফিসিয়ালি 2 বছরই পড়লাম। কিন্তু আরো অদ্ভুত যেটা, তখন না শিক্ষাসত্র ছিল শ্রীনিকেতনের মধ্যে, ওইখানে ছিল না। শিক্ষাসত্র ছিল এখন যেখানে সিআইটির হোস্টেল, সেইখানে। আর ঠিক ওই ক্যাম্পাসের শুরুতেই ছিল রেক্টরের কোয়ার্টার। তখন প্রিন্সিপাল ছিলেন না, রেক্টর শ্রী সমীরণ চট্টোপাধ্যায়। তিনি, তার সাথে মায়ের কি বাবার কি কথা হলো আমি জানি না, কিন্তু ব্যবস্থা হলো স্কুল থেকে ফিরে আমি ওনার বাড়িতে থাকতাম। সেই ব্যবস্থা কিন্তু আনন্দ পাঠশালা না, উনি যতদিন থাকলেন পাঠভবনেও চললো, আমি আর বাড়ি যেতাম না। যাই হোক, তো তারপরে বাবা
তখন সুধীররঞ্জন দাস মহাশয়ের সাথে কথার পর এখানে চলে এলেন। এসে না বিশ্বভারতীর যে রেডিও প্রোগ্রাম সেইটা বাবার হাতে শুরু হলো। আচ্ছা। তো বাবা এটা অনেকদিন এটার দায়িত্বে ছিলেন। আর তো আমার রেডিও তখন কি এখানে রেকর্ডিং হতো যে বাবার রেকর্ডিংটা আমার তখন স্টুডিওটা তখনও হয়নি কিন্তু। আর তখন না রেকর্ডিং এর একটা মজার গল্প বলবো, এরকম না সেই ফিচে দেওয়া, হ্যাঁ ওতে হতো রেকর্ডিং, সে কানে এরকম আটকে রাখতো। আর ভোরবেলা বাবার মামা কখনো সুখসার বলে শ্রীনিকেতনে একটা পুকুর আছে, তার পাড়ে প্রচুর গাছ, সেখানে কখনো চিটকুটির জঙ্গলে, কখনো কালীশারে ওই রেকর্ডার নিয়ে যেতেন। নিয়ে একটা অদ্ভুত সুন্দর না বিভিন্ন পাখির ডাকের কলকাকলি তৈরি হলো। প্রত্যেক অনুষ্ঠানের আগে সেটা বাজতো। আর এত সুন্দর ছিল সেটা, একবার রামকিঙ্কর বেজ বাবাকে বলেছেন, আপনার ওই পাখির কলকাকলি আমার ভাস্কর্যে আনতে পারছি না কেন। মানে শিল্পী মানুষই এরকম কথা বলতে পারে আর কি। তোমার বাবাও তো শিল্পী ছিলেন। হ্যাঁ, বাবা ছবি আঁকতেন এবং বাবা না শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরী স্নেহধন্য, উনি ভীষণ ভালোবাসতেন বাবা। এই যে ছবি টাঙানো আছে এর মধ্যে বাবার ছবি আঁকা। বাবারও আছে, দেবপ্রসাদ জেঠুরও আছে। ওই যেটা তুমি বলছিলে যে ওই হাত কিভাবে আঁকতে হয় দেখানোর জন্য। আর আমরা না ছুটির সময় তো সবাই কলকাতায় যেতাম মামা বাড়িতে। একদিন দেবপ্রসাদ জেঠুর বাড়িতে যেতে হতো, উনি আমাদের পেট পুরো রসগোল্লা খাওয়াতেন। আর ওনার না ঘরের ছবি ভর্তি, একটা ছবি ছিল বিরাট বড় দুটো ময়ূর, আর সেই ময়ূরের পালকে না সত্যি সত্যি সোনার গুঁড়ো দেওয়া ছিল। সেটা আমাদের একটা ভীষণ মজা লাগতো। যাই হোক, তো ওনার উনি বাবাকে টাস্ক দিতেন নানা রকম, আজকে এইটা কেন। আবার সেম ছবি এঁকে দিতেন, একটা ঝড়ের ছবি আছে বাবার আঁকা এবং দেবীপ্রসাদ জেঠুর আবার আঁকা, দুটোই আছে আমাদের বাড়িতে, দেখাবো। তো তারপরে বাবা এই অনুষ্ঠানটা শুরু করলেন। তারপরে আমার সংবাদ বিভাগ থেকে জানালো যে এখানে নিউজ রিডার নেওয়া হবে, আপনি এখানে আসুন। তখন আবার বাবা গিয়ে ওইখানে জয়েন করলেন। বাবার যে চাকরি জীবনের কি অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা আছে। একবার মিজোরামে তখন খুব অশান্তি চলছে, হ্যাঁ, পাহাড়ে হয় না মাঝে মাঝে। তো বাবাকে বলা হলো যে আপনি সিনিয়র, আপনি ওখানে নিউজ এডিটর হিসেবে গিয়ে জয়েন করুন, কারণ ওখানে কেউ নেই। তো বাবা চলে গেলেন। তারপরে ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে পু ব্যানার্জি। বাবা বললো না পি ব্যানার্জি, তখন ওরা হাসছে, মানে পু মানে মিস্টার। হ্যাঁ, তো যাই হোক, ওইখানে বাবা ছিলেন অনেকদিন এবং বাবার কিন্তু ভীষণ সুন্দর অভিজ্ঞতা। আমাদের সব ওখান থেকে চিঠি লিখে লিখে পাঠাতেন। ওইখানে দৃশ্য তো খুবই সুন্দর হবেই, কিন্তু মানুষজনের সাথেও এত সখ্যতা হয়ে গেছিল, খুব সুন্দর অভিজ্ঞতা। তারপর আবার বাবা ওনারা যখন বললেন ফিরে গেলেন। ফটোগ্রাফিরও তো নেশা ছিল বোধহয়। বাবার তো ফটোগ্রাফি, মানে তখনকার দিনে অত তো ক্যামেরা সবার থাকতো না, কিন্তু বাবার তো একটা ভীষণ নেশা। তারপরে বাবা আশাই পেন্টাক্স কিনে ফেললেন। কিনে ফেলে নিজেই কিন্তু ওয়াশ করতেন, ডেভেলপ করতেন, কিন্তু সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার না। আর ভীষণ সুন্দর সুন্দর ছবি। একবার না একটা ছবি, একটা পোড়ো বাড়িতে একটা সাপ বেরিয়েছে, চলে গেছে বাবা ক্যামেরা নিয়ে। এবার সেই সাপটা না যখন ছোবল মারতে যাচ্ছে সেই সময়ের ছবি, সেটা পরে ক্যালেন্ডার হয়েছিল, আমি জানি না খুঁজে পাবো কিনা। অদ্ভুত অদ্ভুত ছবি আছে বাবার। আমার একটা ছবি আছে, আমার তখন 5 বছর বয়স, দাঁত পড়েছে, আর চান করে এসেছি, বাবা ছবি তুলি। আমি তো দাঁড়িয়ে পড়লাম, আমি তো খুব একটু কায়দা করলাম যে বাবা ছবি তুলছে। আসলে আমার ছবি না, আমার গালে একটা মাছি, তার ছায়া, সেটা ছবি। তারপর সেটা এক্সিবিশনে গেল। বাবা কিন্তু খুব ভালো বাটিক করতেন। বাটিকের কাজ তো আছে, একটু দেখাও না। হ্যাঁ, দেখাবো। বাটিক মা যখন হোম সায়েন্সের ট্রেনিং নিলেন বিহারীলাল কলেজে, তখন ওইখানে এরকম একটা কিছু ছিল বাটিকের। তো বাবা তখন মায়ের মাস্টার, বাবার খুব ভালো লাগে, মায়ের মাস্টার মশাইয়ের কাছে গিয়ে শিখে এলেন। আর আমার মনে আছে আমরা কোয়ার্টারে থাকতাম, তো অ্যাসিড কালার বাবার বাটিকে, তো লাল রংটা রাত্রিবেলা করতো। সে তো একটা হই হই হতো আমাদের বাড়িতে, সেই পাতনাতে রং গুলে রাত্রির বেলা আমরাও আমাদের সব যা আছে সব রং করে নিলাম। ভীষণ ভালো হতো রংগুলো। কিন্তু বাবার করা বাটিক 12টা রং আছে একটা শাড়িতে।
কিন্তু শাড়িটা না সুন্দর যত্ন করে রেখেছো। হ্যাঁ, কিন্তু ছিঁড়ে যাচ্ছে, মানে পুরনো সিল্কের উপর তো, এটা মায়ের জন্য করেছিলেন। অদ্ভুত সুন্দর, যে রঙগুলো একটু নষ্ট হয় না, এত যে কাছাকাছি একটুও নষ্ট হয়নি। আর তুমি নিজে যেটা পরে আছো সুন্দর শাড়িটা, এটা বোধহয় কারোর সঙ্গে, এটা কারোর সঙ্গে। বাবা তো লিখতেনও। হ্যাঁ, তো বাবার প্রথম কবিতার বই হলে শ্রী বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে, সেই বইটা আছে এখনো, নতুন মাস বইটা। তো সেই বইটা না ওনার ছেলে মেয়ের কাছেও আর এটার কপি নেই। তো সেই জন্য এটা বিরুৎ জাতীয় থেকে আবার করবে বলেছে। এর অর্ধেকটা কবিতা বাবার, অর্ধেকটা কবিতা বীরেন্দ্র। আর ছড়ার আছে একটা বই, আরও বাবার ছোট গল্পেরও বই আছে। এইটা হলো বানান শেখানো। আচ্ছা। হ্যাঁ, মানে এই বইটার নাম হলো মঙ্গলবারটাকে বলেছিল সানডে। আচ্ছা। সেইটা হলো সত্যি ঘটনা। বিদ্যুৎ পর্ণা বলে বাবা যে বাড়িতে বাবা না পেইং গেস্ট থাকতেন প্রভাত মুখোপাধ্যায়ের বাড়িতে, মানে সে মাস্টার মশাই প্রভাত মুখোপাধ্যায়, ওনার নাতি বাবার বন্ধু লোক, দাদা বলতেন বাবা। ওদের বাড়িতেই বাবা অনেক প্রথম থেকেই ওদের বাড়িতে পেইং গেস্ট থাকতেন। তো ওই বাবার যিনি বন্ধু মিহির জেঠুর ভাইয়ের মেয়ে বাবার খুব ন্যাওটা ছিল। আর আমাদের এখানে বাবা যে আসতো মঙ্গল বুধবার, সেটা ওর একদম ভালো লাগতো না। তোমার মেয়েগুলো একদম বাজে দেখতে, বড় বড় দাঁত, পেদনি লাগে, যেও না ওখানে। তো সেই বিদ্যুৎ পর্ণার নামে বইটা আর কি। কিন্তু এইটা না যুক্তাক্ষর, তারপর কোথায় কোথায় জফলা হবে, যেমন বিদ্যুৎ পর্ণাটাই পড়ি। হ্যাঁ, বিদ্যুৎ পর্ণাকে কুন্তলা পাণ্ডে মঙ্গলবারটাকে বলেছিল সানডে। এই নিয়ে ঝগড়া, এই নিয়ে তক্ক, দুজনের আড়িটাই হলো পরিপক্ক। অপরাধটার যেন আর কোনো মাপ নেই, কারো মনে এতটুকু কোনো অনুতাপ নেই। চলে ফেরে, খায় দায়, স্কুলে আসে যায়, বলা কওয়া ইশারায়, তাতেও অভাব নেই। কুন্তলা বিদ্যুৎ পর্ণার ভাব নেই। এইরকম সব, যেমন যুক্তাক্ষর দিয়ে। তারপর এইটা রিপ্রিন্ট করবে না? হ্যাঁ, এটা রিপ্রিন্ট করেছি। এটা না শিক্ষাসূত্রে ওই ছোটদের জন্য পাঠ্য ছিল, রেবন্ত দা। এটা যেহেতু বানান শেখানো ইত্যাদি আছে, তারপরে তো বদলায়, এই মুহূর্তে আর নেই, কিন্তু ছিল। আর একটা আছে এরকম, বাবা না, আমরা যখন ট্রেনে আসতাম তখন ট্রেন খারাপ হয়ে গেলে, থেমে গেলে তো বাবা আর কতক্ষণ এরকম তো করে। তো তখন বাবা কবিতা করতো। অনেক সময় বলতো আমি এক লাইন বলছি, তোমরা এক লাইন বলো। এরকম মজা বাড়িতেও মাঝে মাঝে হতো। এরকম একদিন বলেছি কি, দুপুরে কোকিল্লাকে মনের আমোদে, কেউ আমরা মেলাতে পারছি না, কি করে মেলাবো এটার সাথে, আমোদের সাথে? পারলি না? না পারলাম না। বল হেরে ভূত। আমরা বললাম হ্যাঁ হেরে ভূত। তখন বললো চুপ কর, খেতে দেবো বোঁদে। তেমনি কলকাতা থেকে আসার সময় সব স্টেশনগুলো নিয়ে একটা কবিতা আছে, পড়বো? রেলগাড়ি থেমে গেল ঝকঝক ঝক্কি, যাত্রীরা তিনজন, ইপু কুটু ফক্কি। একজন ধান দেখে, একজন গান গায়, একজন রাঙা ঠোঁটে মিঠে পাতি পান খায়। কেউ বলে কোথায়টা, কেউ বলে অন্ডাল, পিচকুড়ি ঝাপটের নোয়াদার কোন ঢাল। হাঁকাহাঁকি ডাকাডাকি ভোলারাম বাচ্চু, ছোটে আর হাঁচি দেয় হাঁচ হাঁচ হাঁচু। ছোট বলে মেজটিকে, শোন 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 ভাই, আমি বলি এটা হবে তালি কি বোম্বাই। মেজো বলে দূর বোকা, বোম্বে কি এখানে? হাতি ঘোড়া উঠ চেপে যেতে হয় সেখানে। বড় বলে জানো না তো বোম্বেটা কোন পাশ? এটা হলে হতে পারে এদিকের বন পাশ, হতে পারে ঘুষকরা, হতে পারে খানা জং। এমন সময় গাড়ি ছেড়ে দিল ঢং ঢং। বালি ঢাকা অজয়কে ধ্যাদা ধ্যাদা ধেতিয়া, গাড়ি ছোটে সবে বলে ওটা ছিল বেদিয়া। এরপরে থামে গাড়ি, থামে শোরগোল সুর, কেননা ততক্ষণে এসে গেছে বলতে। এই যে মানে ক্রিয়েটিভ মানুষ তো এত, যে আমবাগানের যে মানে আমরা ছোটবেলা থেকে শুনেছি পীযূষবাবুর আমবাগান বা পীযূষদার আমবাগান ইত্যাদি ইত্যাদি, গাছের শখ চিরকাল ছিল। এই আমবাগানটা হলো কি, এটা না আসলে কার্তিক বাবুর আমবাগান, কার্তিক সরকার শুনলে তো ওনার কাছ থেকে বাবারা
রেডিও এবং বাবার ওখানকার বন্ধু যারা এরকম বেশ 12-14 জন মিলে এখানে কোঅপারেটিভ করার কথা ছিল, একটা আবাসন। তো সেই জন্য এখানে জায়গা কিনলেন বাবা। তখন না ওই কার্তিক বাবুর বড় ছেলে মথুর সরকার, তিনিও নেই এখন, বাবাকে বললেন যে আপনি আমাকে একটা প্ল্যান করে দিন রাস্তা। ওই জন্য এখানে সব রাস্তা কিন্তু 20 ফুট। আচ্ছা, তারপরে প্ল্যান করে বাবা নিলেন যে প্লটটা, সেটা হলো ভ্যারাইটি কালেকশন। এখানে না অদ্ভুত, চন্দনদা আছেন এখানে, চন্দনদার পাশে যে আম গাছটা পড়েছে সেটার আম হয় আপেলের মতো দেখতে, এক গোছা গোছা হয় একদম আপেলের মতো, এরকম সব। তবে কি এখন গাছ অত নেই, কারণ এগুলো সব কলমের গাছ, তো কলমের গাছ না 95-100 বেশি বাঁচে। তো যাই হোক, তো সেই আম বাগান যখন বাবা কিনলেন তখন এখানে কিন্তু পিকনিক হয়। আমি ম্যাঙ্গো অ্যালবাম করা আছে বাবার একটা, 76 থেকে 86, 87-তে তো বাবা হঠাৎ চলে গেলেন। তো এই অ্যালবামটা নিয়ে বিরুদ্ধ জাতীয় একটা বই করবে বলেছে। মানে সাধারণ মানুষ যারা সায়েন্টিস্ট নন, তারা একটা বাগানকে কিভাবে ইমপ্রুভ করতে পারেন, কিভাবে একটা তেমন ফলন দিচ্ছে না বাগানকে ফলনশীল করা যায়, সেইটা বাবার একটা গবেষণায় করা যায়। তো সেইটা তখন পিকনিক হতো। আচ্ছা, শত্রু সিনেমার শুটিং হলো আমাদের এখানে, সেই যে পুলিশ পুলিশ বলে ঢিল ছোড়ার জায়গাটা এই বাগানে। আচ্ছা, তো বাবা কিনলেন তখন সব আম গাছগুলোতে ঝুল ভর্তি। তারপরে শ্রেণীকেতনে যে হর্টিকালচারের ওইখানে যে আম বাগানটা, হ্যাঁ, ওটা কার্তিক বাবুর আম বাগান না, ওটা বিশ্বভারতী। এইটা আম বাগানটা পুরোটা আম বাগান ছিল, এখন তো নেই, এখন এইটুকু আর আমাদের মনিকাদিদের টুকু আছে। এটাই ছিল কার্তিক বাবুর আম বাগান। তো এই আম বাগানে না বাবার একটা প্রজেক্ট করা ছিল, ল্যাব টু ল্যান্ড এগ্রিকালচারে, একটা CSI এর সেমিনারে সেটা প্রেজেন্টেড হলো, বাবাই করলেন। এইটা বেশ কিছু আম গাছ না রথীন্দ্রনাথ ঠাকুরের লাগানো, কারণ না রবীন্দ্রনাথ ঠাকুর আম খেতে ভালোবাসতেন। তা উনি ফিরে আসার পর ওনাকে বলেন যে আপনি বেছে দিন। তো নানা রকম, একটা ছিল বুদ্ধুকা কেলোয়া, মানে কলার মতো দেখতে লম্বাটে আম। তো তখন বাবা ওই এখানে এগ্রিকালচারের যারা এক্সপার্ট আছেন বিধানচন্দ্রে, কলকাতায়, তাদের সবার সাথে যোগাযোগ করলেন এবং ওই একটা বই আনলেন আমের। বাবা নিজে তারপর না আইডেন্টিফাই করতে পারতেন, শিখে গেলেন ওই বইটা থেকে। তো ওনারা এসে ভিজিট করে বাবাকে সব নানা রকম বলে গেলেন কি করতে হবে না করতে হবে, সেই স্টেপ ওয়াইজ করে। এবং অদ্ভুত, আমি দেখাবো ছবি, মানে আগের বছরের আমের পাশে আউটলাইন করা, তারপরে ট্রিটমেন্টের পরে সেটা যে কতটা তফাৎ, সেগুলো সব বাবা এঁকে রাখতেন। তো তারপরে এই করতে করতে আর কি কলকাতা থেকে এলেন একজন, এসেছিলেন তিনি না খুব ভালো কলম করেন, একটা গাছে 5 রকম না 6 রকমের গ্রাফটিং করে দিয়েছিলেন। যাই হোক, সেই গাছটা আমরা না কোয়ার্টার থেকে আনার সময় আর বাঁচাতে পারিনি। তো সে এইটা খুব সাধারণ মানুষের জন্য করা বাবা। ওইটা দেখাও, মানে বাগানটাতে এই যে এরকম পিকনিক হতো আর কি। হ্যাঁ, বিশ্বভারতীর গাছগুলোর এরকম অবস্থা ছিল। বাবা লিখে রেখেছেন, বিশ্বভারতীর চিরকালের পিকনিকের একটি ক্ষেত্র, অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় আছেন। হ্যাঁ, আর এই নিচের এই ফলগুলো বিশেষজ্ঞদের কাছে পাঠালেন রোগ নির্ধারণ আর চিকিৎসা ব্যবস্থার জন্য, সব রোগযুক্ত, এই যে দেখে বোঝা যাচ্ছে। তারপরে এই ট্রিটমেন্ট শুরু হওয়ার পর এই রকম ঝেঁপে মুকুল এলো। হ্যাঁ, সেগুলো সব না এরকম করে লেখা আছে, 50 বছরের মতন বয়স কি না কি সব ডিটেল বই হবে। এইটার একটা মজার গল্প আছে। এইটা হলো, বাবা তো খবরের কাগজের সাথে যুক্ত ছিলেন, কাজে খবরের কাগজে বাবার অনেক চেনা জানা ছিলেন। বিভিন্ন কাগজে না বাবা লিখতেন, যেহেতু তখন ভীষণ পড়াশুনো ছিল এই নিয়ে। তো এরকম আমের পদবি লিখে দিয়ে এসছেন, তখন ওরা বলেছে পীযুষদা একটু ছবি হলে ভালো হতো। এত আমগুলোর সাথে যুক্ত ছিলেন, ওইখানে বসে বসে ডট দিয়ে ছবিগুলো এঁকে দিয়েছেন, মানে কাগজের অফিসে বসে। আমের পদবি আরও আছে, আমের কেন স্বাদ কমে যাচ্ছে সেই সব নিয়েও লেখা আছে। আচ্ছা, আর একটা দেখাই, এই যে আমগুলোর ওই ট্রিটমেন্টের পর কিরম চেঞ্জ হতে থাকলো, 82, 83।
হ্যাঁ, একটু সামান্য যত্ন নিলে কিভাবে কি পরিমাণে ফলের চেহারার বদল ঘটে। সবগুলো এইভাবে করা আছে, প্রত্যেকটা দুবারই নিয়ে রাখতেন, দুটো রঙের করে দিয়েছেন, বাউন্ডারি নিয়ে রাখতেন। নিজেই গাছের নাম্বার, আচ্ছা গাছে কিন্তু সব নাম্বারিং, হ্যাঁ নাম্বার করে নিয়েছিলেন, কারণ তখনও তো আমরা জানি না কোনটা কি গাছ। এটা হলো আনন্দবাজারে, আজকাল আমের স্বাদ কমে যাচ্ছে কেন। একদিন আম বাগানে এসছেন, তখন ঝড় হয়েছে, তো চশমাটা একটা আম পড়ে সত্যি সত্যি চশমা ফেটে গেল, তা সেইটা নিয়ে একটা ছড়া লিখে ফেললেন, সেটা আনন্দ মেলায় বেরোলো। আর অহিভূষণ মালিক বোধহয় এইটা আঁকলেন। হ্যাঁ, কথাটা বলতে ভুলে গেলাম, বাবা যখন এখানে শ্রীনিকেতনের বিশ্বভারতী রেডিও প্রোগ্রাম করছেন, তখন কিন্তু বাবা না শিক্ষাসত্রে গল্পের আর হাতের লেখার ক্লাস নিতেন। আচ্ছা, ওই লাইব্রেরি রাজগাদ্দা, ওরা বলে কি ইচ্ছা, আমরা কিন্তু করেছি তার কাছে ক্লাস। বাবা তো হাতের লেখা ছিল খুব সুন্দর, ওই হাতের লেখা, কিছু হাতের লেখা, হ্যাঁ হ্যাঁ আছে, আমি দেখাই একটু বাবার হাতের লেখা, খুব সুন্দর হাতের লেখা ছিল বাবা। বাহ, সুন্দর লিখেছো, যত্ন করে। তখন নিতেন বাবা। বাবা না ভীষণ ভালো করতে পারতেন, মানে বাবা চলে গেলেন যখন, বাবা তো এক্সটেনশন নিলেন না, পশ্চিমবঙ্গ সরকার থেকে বাবাকে বললো যে আপনি, বাবা খুব ভালো ফিল্মের কাজ বুঝতেন। আচ্ছা, একটা সময় ছিল বাবা করতেন, কার্টুন আঁকতেন, হ্যাঁ খবরের কাগজে, মানে আকাশবাণীতে ঢোকার আগে খবরের কাগজের সাথে যুক্ত ছিলেন। আর ওই ফিল্ম নিয়ে না প্রচুর পড়াশুনো করা ছিল, তো ওরা বলেছিল যে আপনি একটা ফিল্ম করুন, আমরা আপনাকে করবো। তা হরিলক্ষ্মীটা চিত্রনাট্য দিচ্ছিলেন সত্যেন রায়দা ছিলেন আমাদের, ওনার উনি দেখতেন বাবার লেখাগুলো, তো সেটা তো করতে করতেই চলে গেলেন বাবাকে। বাবার তো নানান রকম অভিজ্ঞতা আছে, দুটো অভিজ্ঞতা এই মুহূর্তে মনে পড়ছে। একটা হলো বাবা যখন এখানে রেকর্ডিং করতেন, বা রেডিও থেকেও না অনেক সময় সংবাদ পরিক্রমার জন্য বিভিন্ন জায়গায় রেকর্ডিং করতে যেতে হয়, তো বাবা এসছেন তখন এখানে শ্রী সত্যেন বোস ভাইস চ্যান্সেলর, বা যাই হোক উনি একটা বক্তৃতা দিতে এসছেনও হতে পারে, ফ্রেস্কো মঞ্চে হচ্ছে, তো তখন ওই সেই টেপ দেওয়া রেকর্ডার, তো বাবা যখন ওইটা করছেন, এপাশে বসে ধারে বসে করছেন, তো অর্ধেকটা হয়ে গেছে, শুনে নিতে হয়, শুনে নিতে গেছে না, ওটা বাজতে শুরু হয়ে গেছে, ওই আগের বক্তৃতাটা অংশটা, তখন উনি থামিয়ে বাবাকে ডাকলেন, বাবা গেলেন, বাকি পুরো বক্তৃতাটা এরকম করে বাবাকে ধরে পড়লেন যাতে আর এটা না করতে পারে। আমারও একটা ছোট্ট অভিজ্ঞতা আছে জানিস তো, সেটা হলো উনি একবার চিপকুটির আমবাগানে কোনো একটা অনুষ্ঠান হলো, সেটা হলকর্ষণ বা কিছু, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ আগে আমার মনে হচ্ছে বৃক্ষরোপণ, আগে আমার মনে আছে যেখানে যেখানে নতুন বিল্ডিং হতো সেখানে সেখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান হতো। তো আমার তখন 5 বছর বয়স, মালা চন্দন কিছু একটা দেবো আমি, তা আমাকে মালা দিতে বলেছে, আর আমাকে না বাবা একটা মালা এনে দিয়েছিলেন, এরকম লাল পুঁথি, ছোটবেলায় হতো ওরকম একটা মালা, একটু তারের কাজ, লাল পুঁথি, আমার খুব প্রিয় ছিল, বাবা এনে দিয়েছে, ওইটা পরে আছি আমি। তা আমি যখন ওনাকে মালা দেবো, উনি বললেন তোমার গলার মালাটা দাও, আমি বললাম না দেবো না বলে আমি তো ফুলের মালাটা দিলাম। তারপরে বাবা বললেন যে কি হলো, ছবি নেই আর, সেটা বাবা জাননি, হ্যাঁ মালা দিলাম, কাকে দিলি, পুরো সাদা মাথা একজনকে, আমার ভালো লাগেনি তাকে, কেন না, তিনি আমার এই মালাটা চেয়েছি, বাবা তখন বললো যে পরে বুঝবি কে চেয়েছিল। আচ্ছা, আরেকটা ঘটনা হলো, বাবা তো এরকম লিখতেন, লেখার অভ্যেস ছিল, তো নানা রকম না ছোট ছোট কাগজের চিট থাকতো ব্যাগে, আর এত পারছে, আর এতবার বাবার হয়ে গেছে পকেট মার, যে বাবা কখনো না পার্সে বেশি টাকা রাখতেন না। তো যাই হোক, আমাদের এখান থেকে যাচ্ছেন, কোয়ার্টারলি টিকিট কাটা থাকতো, সেই দিনই কেটেছেন কোয়ার্টারলি টিকিট, কেটে গেছেন, গিয়ে তারপর রেডিও স্টেশনে গিয়ে টের পেয়েছেন যে নেই, খুব মনটা খারাপ হয়েছে, আজকে এই টিকিট কেটেছি, কত দরকারি কাগজ, টাকা পয়সা ছিল খুব কম, যাই হোক মন খারাপ নিয়ে বাড়ি ফিরে গেছেন। রাত্রির বেলা যে ডিউটি অফিসার বলে একজন থাকে সারা রাত রেডিওতে, তো এরকম যিনি ডিউটি অফিসার তিনি ফোন করেছেন, বিরুদ্ধা আপনার
পকেট মার হয়েছে? বলছে হ্যাঁ আমার পার্স পকেট মার হয়েছে। যে অমুক দোকানে রাখা আছে থিয়েটার রোডে। তুমি কি করে জানলে? তোমাকে কে বললো? বললো পকেট মার নিজে ফোন করেছেন, বলেছেন আমি পকেট মার বলছি, আপনাদের পীযূষ বন্দ্যোপাধ্যায়ের পকেট মেরেছি, টাকা পয়সা যা ছিল পাবেন না, কী সব কাগজপত্র টিকিট আমি অমুক দোকানে রেখে দিয়েছি। বাবা খুব খুশি হয়ে পরদিন গেলেন, গিয়ে দেখছেন সত্যি টিকিটটাও আছে। তো খুশি হয়ে না বাবা সঙ্গে সঙ্গে যুগান্তর বা কিছু একটা খবরের কাগজের অফিসে গিয়ে ওইটা খবর করে দিয়েছে। তো সে খবরটা বেরিয়েছে, বিবেচক পকেট মার বলে বাবা একটা নিউজ করে দিয়েছে। তো সেটাও সবাই জানলো টানলো। তারপরে গরমের ছুটি আমরা মালদা যাচ্ছি, পিসির বিয়ে হয়েছে মালদায়, পিসির বাড়ি, আর একদম মহানন্দার বাঁধের উপর বাড়ি। তো দূর থেকে পিস্তুত ভাই ছোট্ট তখন, সে দেখতে পেয়েছে, ছুটে ছুটে এসছে, মামা মামা কাগজে পড়েছি। কি পড়েছিস? তুমি পকেট মেরেছো? বাবা বলে চুপ কর, আমাকে রাস্তায় লোকে এখনো মারবে। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা শোনো, এই বসন্ত উৎসব এলো প্রায়, তোমার প্রথম বসন্ত উৎসবের স্মৃতিটা কিরকম? আমার বসন্ত উৎসবের স্মৃতি তো ছোটবেলায় আমাদের যে বসন্ত উৎসব আমার মনে আছে আম্রকুঞ্জ হতো। হ্যাঁ, আর কি সুন্দর করে সব উত্তরীয় বাধা থাকতো গাছে। আর তুমি যোগ দিয়েছো নাচের প্রসেশনে? হ্যাঁ। সেটা কিরকম সময়, মানে কোন ক্লাস তখন? বৃক্ষরোপণটা তো খুব ভালো মনে আছে, একদম শিশু বিভাগ থেকে। আর হ্যাঁ, এটাও শিশু বিভাগ, কারণ চুড়ো করে চুল বানা হতো, শিশু বিভাগই বটে। আর কি অদ্ভুত অভিক, আমাদের সময় তো সাজগোজের অত বাহুল্য ছিল না। আমাদের মনে আছে সাদা একটা ফেটটি বাঁধতে হতো কোমরে, আর আমরা না ওই চুড়োয় একটা টগর ফুলের মালা করতাম, এইটা আমার মনে আছে। বাসন্তী শাড়ি তো? বাসন্তী শাড়ি। আর ওই অনুষ্ঠানের মাঝে মাঝে যে আবৃত্তি, ছোট ছোট পাঠ, ছোট ছোট আবৃত্তি থাকতো, সেটা আমার মনে আছে। শান্তিদা গান গাইছেন, সোলো নাচ হচ্ছে, এগুলো মনে আছে। তারপরে এটাও মনে আছে, সেই ডাল ভেঙে পড়লো হিরে, তারপরে চলে গেল গৌর প্রাঙ্গণ প্রথম, তারপরে গেল। আর আরেকটা জিনিস আমার মনে আছে, কিছুদিন আগেই 21শে ফেব্রুয়ারিতে মনে পড়লো, দেখলাম অনেকের মনে আছে, তুই বোধহয় তখন আসিস নি, সঞ্জিদা খাতুন দিয়ে একবার এখানে ছিলেন ওই সময়, মানে 71-এর যুদ্ধের সময় বোধহয়। তখন না ওনার 3 ছেলে মেয়ে আমাদের সাথে এসে ভর্তি হলো, জানিস তো। আমাদের সঙ্গে ভর্তি হলো পার্থ, ওনার ছেলে, আমাদের ওপরের ব্যাচে ভর্তি হলো অপালা, ওনার মেয়ে, আর আমাদের 1 কি 2 বছর নিচে ভর্তি হলো ওনার ছোট মেয়ে রুচিরা। আমি তখন ধর 7-এ পড়ি, হ্যাঁ, তার মানে ও বোধহয় 5-এ ভর্তি হলো। তো প্রসেনজিৎ দা আমাদের ডেকে বললেন, সঞ্জিদাদি তোমাদের দিয়ে একটা অনুষ্ঠান করাবে। সে যে কি বিরাট দল আমরা, অনুষ্ঠান, আর সঞ্জিদাদি গান শেখাচ্ছেন, সে অদ্ভুত অদ্ভুত গান, বাংলা মার দুর্নিবার, আমরা তরুণ দল, তারপর তো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই। আচ্ছা, তারপর এরকম আরো অনেক, আমি এটা লিখেছিলাম এক জায়গায়, তাতে অনেকে আরো অনেক গান, নন্দারা তো আরো অনেক গান মনে করলো, মানুষ মানুষ আবার তোরা মানুষ। আচ্ছা, এবার যখন শেখাচ্ছেন তখন এরকম কোনো একটা জায়গা হয়তো বারবার ভুল হচ্ছে আমাদের, ওদের যে কি অদ্ভুত দেশাত্মবোধ, 5-এ বোধহয় ভর্তি হয়েছে তখন রুচিরা, ও ঝরঝর করে কাঁদতো। আর প্রসেনজিৎ দা আমাদের বলতেন, দেখেছো তোমরা ঠিক করে করো। আসলে সময়টা খুব আসলে সত্যি ওই গানগুলোতে না একটা কি উদ্বুদ্ধ হতাম আমরা। আমার মনে আছে, নাম মনে পড়ছিল না, একজন মনে করিয়ে দিল, অরূপ দা ছিল, তোর মনে থাকবে, খুব গমগমে গলা ছিল, অরূপ মুখার্জি। হ্যাঁ, ও মুজিবরের একটা অংশ পাঠ করেছে, বিরাট, মানে কতজন মিলে যে আমরা করেছিলাম না অনুষ্ঠানটা, সেইগুলো মনে হয় যে এখানে ছিলাম বলে কত যে বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, কি অনায়াসে শিখেছি, সে তার কোনো তুলনা হয় না। এই বৃক্ষরোপণে শিশু বিভাগের সময় আমরা বৃক্ষরোপণের পরে কিন্তু দৌড়তাম উদয়ন বাড়িতে। কেন? প্রতিমাদি সামনে, মানে বৌঠান সামনে বসিয়ে আমাদের খাওয়াতেন। আচ্ছা, আমার মনে আছে লুচি, তরকারি, কোনো একটা মিষ্টি, কিন্তু শ্যামলা বললো পায়েস থাকতো, পায়েসের সাথে, শুধু শিশু বিভাগ। পয়লা বৈশাখে যেমন ঘোল, হ্যাঁ, মিষ্টি আর একটা কচুরি বা কিছু থাকতো। এবং আমাদের লেখা, আমাদের পয়লা বৈশাখে সকালে তোমরা নিশ্চয়ই
সে কার্ড দেওয়া হ্যাঁ বাবা, আর কোটেশন জোগাড় তো একটা ভীষণ ছিল আমাদের। আর কার্ড তোমার সেই কার্ডের জন্য আমরা কিছু না কিছু করতাম। বাবা আমাদের এতে ভীষণ আগ্রহ দিতেন, মানে উৎসাহ দিতেন। ওই সুতোর রঙের ডুবিয়ে না বাবাই শিখিয়ে দিয়েছিলেন একবার টেনে দেওয়া। তারপরে তোর আমরা না ওই শ্রীনিকেতনে পাকুড়তলা বলি আমরা, আসলে দুটো অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের পাতাগুলো পচে শুধু নেটটা পড়ে থাকতো, ওইগুলো সব জোগাড় করে রেখে দিতাম কার্ড করার জন্য। আচ্ছা, তারপর তোর ওই পাঠভবনে তো ছোটবেলা থেকে একটু অরিগামি শেখানোই হয়। বাবা আবার আমাদের ভীষণ উৎসাহ দিতেন। যে এর মধ্যে একটা ঠাকুমার কথা বলি, ঠাকুমা না একটা অদ্ভুত শিল্পী মানুষ ছিলেন, জানিস তো। মানে ওই শিল্প সদনের সেরামিক্সের কিছু মাটি না ফেলে দেয় ওরা, সেইগুলো বোনেরা নিয়ে আসতো খেলতে। ঠাকুমা সেইগুলো দিয়ে খেলনা বাটির সেট বানিয়ে দিতেন। অভি কেটলির মুখের ফুটোটা শুদ্ধ থাকতো। আর ওই তখনকার দিনে না প্লাস্টিক পাওয়া যেত, যে এখনকার মতো তো হরেক রঙের না, একটু মোটা ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিকের প্যাকেট হতো। সেইটা জানিস তো বটিতে কেটে ফুলের মালা তৈরি করে দিতেন। কি অদ্ভুত তুমি তো সেই তুমি পেয়েছো ওইটা। ওরে বাবা, ঠাকুমার যে কি অদ্ভুত গুণ ছিল হাতে, বলার কথা নেই। বাবার, আমার তো ধারণা বাবার তো একদম শিল্পী মানুষ ছিলেন। এইগুলো সব না ওই ঠাকুমার কাছ থেকে পাওয়া। যাই হোক, যেটুকু বহন করছো সেটুকু পরবর্তী প্রজন্মের জন্য থাকবে খানিক, আশা করি। বলছি, ঠাকুমা বাবার কাছে যা শিখেছো ছোটদের তো শেখাচ্ছ, এই যে এলমাস্ট্রি হোমে বাচ্চাদের শেখাচ্ছ, এই যে দেখাও একটু দেখাও, শিউলির মালা আর বসন্তের পলাশ। কই এই যে বসন্তের পলাশ। বাহ, এগুলো সবই তোমার ওই শপিং ব্যাগ আজকাল যেগুলো দেয় না, প্লাস্টিকও নয় কাপড়ও নয়, মানে ওদেরকে এটা শেখানো যে ওয়েস্ট মেটেরিয়ালের রিসাইক্লিং বলতে পারি। খুব সুন্দর। চলো, ইপসা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পীযূষদা, ঠাকুমা সবাই থাকবে।